গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। প্রাথমিক টেট পরীক্ষা প্রস্তুতি আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী পরিবেশবিদ্যা বইটি। এই বই থেকে আমরা কোনো কোশ্চেন এবং অপশান নিয়ে আলোচনা করব না। এই বই থেকে কোশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে এক লাইনে উত্তর আলোচনা করব। এর ফলে তোমাদের অল্প সময়ে বেশি বেশি তথ্য গ্রহণ করতে অনেক সুবিধা হবে এবং তোমাদের টেট পরীক্ষাও অনেক কাজে দেবে। টেট পরীক্ষায় তোমাদের 30 নাম্বার থাকবে। এখানে তোমাদের টার্গেট করতে হবে 27+ পাওয়া। যেহেতু যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের মেন টার্গেট এই পরিবেশবিদ্যা থাকে, তাই তাদেরকে বলবো তাদের মেন টার্গেট রাখতে হবে 27+। তাহলে টেট পাস করা অনেক সহজ হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো কোশ্চেনগুলো দেখে নিই। তো প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 1 বলছে তাপ কাকে বলে। তো ওখানে সঙ্গে সঙ্গে উত্তর, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় আর বর্জন করলে ঠান্ডা হয়। এবং সবাই জানি তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আর তাপ কয় প্রকার ও কী কী? তাপ হচ্ছে বোধহয় 3 প্রকার। একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লীন তাপ, একটা হচ্ছে বিকীর্ণ তাপ। আর এই লীন তাপ কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু এটাও একটা তাপ। বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ। এবার চলে যাবো তাপের একক কী। সিজিএস এবং এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি এবং এসআই পদ্ধতি তাপের একক হচ্ছে জুল। তাহলে সিজিএস পদ্ধতি তাপের একক হচ্ছে ক্যালোরি আর এসআই পদ্ধতি তাপের একক জুল। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, শুধু টেট নয়, এই ক্লাসটা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। যারা ফুড এসআই বা ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ক্লাসটা দেখলে উপকৃত হবে। নেক্সট কোয়েশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে তাপ নির্ণয় করা হয়? এখানে যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় বা নির্ণয় করা হয় সেটা হচ্ছে ক্যালোরিমিটার। তাহলে ক্যালোরিমিটার দিয়ে তাপ এখানে নির্ণয় বা পরিমাপ করা হয়। এবার দেখো তাপ এবং উষ্ণতা দুটো কিন্তু আলাদা জিনিস। তাপের ফলে উষ্ণতা হয়, কিন্তু উষ্ণতার ফলে তাপ হয় এমনটা কিন্তু নয়। উষ্ণতার একক কী? সিজিএস পদ্ধতির তাপমাত্রা বা তাপমাত্রা এবং উষ্ণতা কিন্তু এক। তাপমাত্রা এক হচ্ছে সেলসিয়াস আর এসআই পদ্ধতির তাপমাত্রা হচ্ছে কেলভিন। এই এসআই পদ্ধতিটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এসআই পদ্ধতিতে উষ্ণতা বা তাপমাত্রা এক হচ্ছে কেলভিন। এবার দেখো উষ্ণতা মাপক, উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি? আমরা জানি উষ্ণতা মাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। উষ্ণতা মাপক যন্ত্রের নাম থার্মোমিটার। এবার দেখো থার্মোমিটারে প্রসারণশীল পদার্থ হবে কোন তরল ব্যবহার করা হয়? তাহলে থার্মোমিটারে প্রসারণশীল পদার্থ হিসাবে পারদ, অ্যালকোহল ও গ্লিসারিন ব্যবহার করা হয়। তো বেশিরভাগ পারদ ব্যবহৃত হয় এবং খুবই নিম্ন তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা হলে সেটা হচ্ছে অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে। এবার কোশ্চেন নাম্বার 8, থার্মোমিটারে প্রসারণশীল তরলরূপে কোন পদার্থ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তো থার্মোমিটারে প্রসারণশীল তরলরূপে সবচেয়ে পারদ বেশি ব্যবহৃত হয়। আমি একটু বললাম যে পারদ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর আমাদের এই পিডিএফটি আমরা নিয়েছি আমার pdf.com থেকে। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এই পিডিএফ নিজে বানাইনি, এই পিডিএফটা আমরা এখান থেকে নিয়েছি। কোশ্চেন নাম্বার 9, ডাক্তারি থার্মোমিটার পাল্লা কত? ডাক্তারি থার্মোমিটার পাল্লা কত? সেলসিয়াস স্কেল অনুযায়ী ডাক্তারি থার্মোমিটার পাল্লা হচ্ছে 35 থেকে 45। অনেক সময় সেলসিয়াস স্কেলে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেল হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ডাক্তারের কাছে যে থার্মোমিটার থাকে, আমাদের জ্বর হয়ে গেলে আমাদের বগলে বা মুখে দিয়ে যে তাপটা মাপি কত ডিগ্রি, তখন সেটা হচ্ছে থার্মোমিটার স্কেলে মাপতে হলে সেটা হচ্ছে 95 ডিগ্রি থেকে 110 ডিগ্রি ফারেনহাইট থাকবে। আর সেলসিয়াস স্কেল হলে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি। আর সেলসিয়াস স্কেলে ওটা গেলে 36.6 বা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। বল পরিমাপ সমীকরণটি লেখো। দেখো বল পরিমাপ হচ্ছে F = ma, ফোর্স = ma, m মানে হচ্ছে মাস আর এ হচ্ছে অ্যাসিলারেশন। তাহলে বল হচ্ছে বস্তু ভর ইন্টু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ বা অ্যাসিলারেশন। এবার দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক কী? সিজিএস পদ্ধতিতে বলের একক কী? দেখো সিজিএস পদ্ধতি বলের একক হচ্ছে ডাইন আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এই দুটো মনে রাখবে যে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। নেক্সট কোয়েশ্চেন, কেজিভাবে বাটখারাকে হাতে ধরে রাখলে ওই বাটখারাটি কত পরিমাণ বল প্রয়োগ হয়? ধরো 1 কেজি আমাদের হাতে যদি থাকে সেটা কত পরিমাণ বল আমাদেরকে প্রয়োগ করবে? সেই বলটা আমাদের নিচের দিকে, সেটা হচ্ছে 9.8 নিউটন। 9.8 নিউটন বল প্রয়োগ করবে। কোনো বস্তু ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবীর যে বল দেবে কেন্দ্রের দিকে টানে সেই বলে যে বস্তু ওজন। তাহলে এখানে একটা কথা মনে রাখবে, বস্তু ভার এবং বস্তু ভর এবং বস্তু ওজন দুটো আলাদা জিনিস।
বস্তুর ভর বলতে বোঝায় এই যে আমাদের ল্যাপটপ, এই ল্যাপটপের মধ্যে যতটা পদার্থ আছে সেটা হচ্ছে বস্তুর ভর। কিন্তু এই ল্যাপটপটাকে পৃথিবী একটা বলের দ্বারা নিচের দিকে টানছে, সেটা হচ্ছে ওজন। ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, আর ভর মাপা হয় দাঁড়িপাল্লায়। এই তফাৎটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 8, অভিকর্ষ বল কাকে বলে? তাহলে পৃথিবীর টানকে অভিকর্ষ বল বা বস্তু ওজন বলে। যে পৃথিবীর টান পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে টানছে, কেন্দ্রের দিকে টানছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। এটা মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। কোনো যন্ত্রের সাহায্যে বস্তু ওজন মাপা হয়, আমি বলি স্প্রিং তোলার সাহায্যে বস্তু ওজন মাপা হয়। এই বিষয়ে যে কোনো দুটি বস্তু পরস্পরের যে বল আকর্ষণ হয় তাহলে মহাকর্ষ বল। দেখো প্রত্যেকটা বস্তু, এখানে যদি একটা বস্তু থাকে আর এই একটা বস্তু হয়, তাহলে এই বস্তু এই বস্তুকে বা এই বস্তুকে কাছে মানে পরস্পরকে টানছে, এই যে বলটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল দুটো আলাদা জিনিস। অভিকর্ষ বল মানে পৃথিবীর সমস্ত জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানছে, আর মহাকর্ষ হচ্ছে প্রত্যেকটা বস্তু একে অন্যকে টানছে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এখান থেকে প্রচুর তথ্য তোমরা কিন্তু অল্প সময় জানতে পারবে। 11, কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? বাহ, খুব সুন্দর কোশ্চেন। মহাকর্ষ বলের প্রভাবে। এই যে বললাম যে দেখো পৃথিবী সূর্য একে অন্যকে খুব আকর্ষণ করছে, টানছে, সেটা যে মহাকর্ষ বল। আর এর জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে মহাকর্ষ বলের প্রভাবে। কোন বলের প্রভাবে গাছ থেকে ফল মাটিতে পড়ে? এটা যে অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে গাছে ফল খসে গেল, সেই ফলটাকে উপর দিকে না যে নিচের দিকে আসে, সেটা যে অভিকর্ষ টান। কোন বলের জন্য পাহাড়ে চড়তে কষ্ট হয়? মানে আমাদের উঁচু জায়গায় চাপতে কষ্ট হয়, উঁচুতে উঠতে কষ্ট হয়, সেটা হচ্ছে অভিকর্ষ বল। কারণ অভিকর্ষ আমাদেরকে পৃথিবী সবসময় নিচের দিকে টানছে, তার জন্য আমাদের কষ্ট হয়। এসআই পদ্ধতি মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত? ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অনেক কোশ্চেন মানে অনেক কম্পিটিটিভ এক্সামে এই জি এর মান জিজ্ঞাসা করে থাকে। তো অভিকর্ষীয় ধ্রুবক, আর এটার নাম হচ্ছে অভিকর্ষীয় ধ্রুবক। এর মানে হচ্ছে 6.67 নিউটন মিটার, আর হচ্ছে 2/10 কেজি, মানে কেজিতে বলে 2/10 কেজি বা 6.7 10⁻11 নিউটন মিটার পার কেজি। 6.67 × 10⁻11 নিউটন মিটার পার কেজি। জিকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন? একে এই যে জি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলে? কারণ এই জি এর মান বিশ্বব্রহ্মাণ্ডের সব জায়গায় একই থাকে, তাই একে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। বোঝা গেল জিকে সর্বজনীন মহাকর্ষ বল বলা হয় কেন? কারণ জি এর মান সব জায়গায় সমান। 16 নম্বর দেখো, কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছুঁলে তা পৃথিবীর অভিকর্ষে বাইরে চলে যাবে? তাহলে আমি ধরো যে একটা রকেটকে পৃথিবী থেকে মহাকাশে পাঠাতে চাই, তাহলে কত গতিবেগ থাকতে হবে তার? সেটা হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগ থাকতে হবে। 17 নম্বর কোশ্চেন, নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো। তাহলে নিউটনের মহাকর্ষের গাণিতিক রূপটি কী হবে? তো গাণিতিক রূপটি হবে Gm⁴ × m⁴/d। 18 কোশ্চেন, কোনো বস্তু মহাকর্ষীয় প্রভাব কত দূর পর্যন্ত বহাল থাকে? তাহলে মহাকর্ষীয় প্রভাব কত দূর পর্যন্ত বহাল থাকে? কোনো বস্তু মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে। যে দেখে এটা হচ্ছে সমস্ত জায়গায় সমান, তাই অসীম দূরত্ব পর্যন্ত এটা বহাল থাকে। এবার দেখো এখানে 119 না, জাস্ট 19 নম্বর কোশ্চেন হবে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ হলো বলের প্রভাবে কোনো বস্তুতে যে ক্ষরণ, এখানে ক্ষরণ হবে না, এটা যে ত্বরণ হবে, ত্বরণ উৎপন্ন হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। এটা ছোট্ট জি দিয়ে প্রকাশ করা হয়, আর এটা যে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয়। যে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক সেটা ক্যাপিটাল জি, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে স্মল জি। এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের গড় মান কত? তো এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ মানে 9.8 মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 980 সেমি পার সেকেন্ড। একে যেভাবে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তার মান কত? সেটা যে 9.8 নিউটন। একে যেভাবে কোনো বস্তু পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তার নাম হচ্ছে 9.8 নিউটন। দেখো এসআই পদ্ধতি অভিজ্ঞতা 9.8 মিটার পার সেকেন্ড, এটা ঠিক আছে। আর সিজিএস পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এই পদ্ধতিতে 980 পার সেকেন্ড। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 23। 22, এখানে 23 নেই, এখানে 24 দেখো, বস্তু ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক কী? বস্তু ওজন হচ্ছে বস্তু ভর, অভিকর্ষ ত্বরণ। তাহলে বস্তু ওজনে হচ্ছে বস্তু ভর এবং অভিকর্ষ যে ত্বরণ, সেটা হচ্ছে বস্তু ওজন।
ভূমিষ্ঠে কোথায় অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি? তাহলে দেখো অভিকর্ষ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। তাহলে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। আর পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে এই যে অভিকর্ষ ত্বরণের মান সব শূন্য, একদম কম। পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম? এটা যে বিষুবীয় রেখা অঞ্চলে, আর একবার শূন্য হচ্ছে কেন্দ্র। এই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি বলে পৃথিবীর কোথায় একটা বস্তু ওজন সবচেয়ে বেশি হবে, তো পৃথিবীর মেরু অঞ্চল অভিকর্ষ ত্বরণের মান বেশি, তাই ওজনও বেশি হবে। আর বিষুবীয় রেখায় কম হবে এবং পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হবে। পতনশীল বস্তু কাকে বলে? পৃথিবীর আকর্ষণে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পতনশীল বস্তু বলে। সহজ। আর পতনশীল বস্তুর সূত্র প্রতিষ্ঠা কে করেন? বিজ্ঞানী গ্যালিলিও। ইম্পর্টেন্ট। পতনশীল বস্তুর সূত্র প্রতিষ্ঠান গ্যালিলিও। এই বায়ু শূন্য অবস্থায় একটা দেওয়া হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফাঁপা নল। এই বায়ু শূন্য অবস্থায় যে 1 কেজি ওজনের কোনো একটা বস্তু এবং একটা যদি পাতা, একটা যে কোনো গাছের পাতাকে একসঙ্গে ফেলে দেওয়া যায়, দুটোই কিন্তু একসঙ্গে এই ভূমি স্পর্শ করবে বায়ু শূন্য অবস্থায়। কিন্তু এটা মনে রাখবে, এখানে বায়ু কোনো যে বাধা সেটা কিন্তু নেই। একই উচ্চতা স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুটি কীভাবে নিচে নামে? পতনশীল সব বস্তু সমান দ্রুততায় নিচে নামবে, এই কথাটাই বলে দিয়েছে। দেখো সমান দ্রুততায় নিচে নামবে। 30 নম্বর, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তু বেগের কি পরিবর্তন হয়? সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তু বেগ বাড়তে থাকে, তাহলে সময় যত বেশি হয় বেগও বেশি হতে থাকে। অভিকর্ষ বল না থাকলে আমাদের কি অসুবিধা? অভিকর্ষ বল যদি না থাকতো তাহলে আমাদের কি অসুবিধা হতো? তো অভিকর্ষ বল না থাকলে বায়ুমণ্ডল পৃথিবী ছেড়ে মহাশূন্যে বিলীন হয়ে যেত, জল বাষ্পীভূত হয়ে যেত, মানুষ পশু পাখি গাছপালা জল বাতাস সব মহাশূন্যে মিলিয়ে যেত, ফলে পৃথিবীর প্রাণের অস্তিত্ব থাকতো না। তাহলে এই যে অভিকর্ষ বল যদি না থাকতো, একে অন্যের যদি টান যদি না থাকতো, তাহলে আমাদের পৃথিবীটা পুরো মহাশূন্য হয়ে যেত। এখানে মানুষ পশু পাখি গাছপালা জল বাতাস কিছুই থাকতো না, পুরো স্পেস হয়ে যেত, মহাশূন্য হয়ে যেত। তো 32 নম্বর, পাহাড়ে উঠতে বা সিঁড়িতে চড়তে আমাদের কষ্ট হয়, কিন্তু নামার সময় কষ্ট হয় না কেন? কারণ আমাদের নামার সময় অভিকর্ষ টান আমাদেরকে টানে, তার জন্য আমাদের নামতে কোনো অসুবিধা হয় না। এবার 33 নম্বর, পৃথিবী সূর্য চাঁদ ইত্যাদি বিন্দু বস্তু নয়, তথাপি মহাকর্ষ সূত্রে দুটি বিন্দু বস্তুর কথা বলা হয়েছে কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। পৃথিবী সূর্য চাঁদ বিন্দু বস্তু নয়, তথাপি মহাকর্ষ সূত্রে দুটি বিন্দু বস্তুর কথা বলা হয়েছে কেন? দুটি বস্তু বড়ই হোক না কেন, এখানে যত হবে, দুটি বস্তু যতই বড় হোক না কেন, তাদের মধ্যে দূরত্ব যদি তাদের ব্যাসের তুলনায় অত্যন্ত বেশি হয়, তখন ওই বস্তু দুটিকে বিন্দু বস্তু ধরা হয়। বোঝা হলো? তাহলে ব্যাসের তুলনায় অত্যন্ত বেশি যদি হয় তখন বিন্দু বস্তু বলা হয়। বিজ্ঞানের ভাষা এটা বলছে। তাই মহাকর্ষ সূত্রে দুটি বিন্দু বস্তুর কথা বলা হয়েছে, যদিও প্রকৃতভাবে পৃথিবী সূর্য চাঁদ বিন্দু বস্তু নয়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে কোনটা বিন্দু বস্তু নয়? পৃথিবী সূর্য চাঁদ কোনোটি নয়। তাহলে কি তোমার অ্যান্সার হবে? কোনোটি নয়, সবগুলোই তো বিন্দু বস্তু। এই টাইপের কিন্তু কোশ্চেন হতে পারে তোমাদের। 34, পৃথিবীর ওপর থাকা প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করলেও তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে না কেন? দেখো পৃথিবীর ওপর থাকা দুটি বস্তু পৃথিবী যে বলতে আকর্ষণ করে তার তুলনায় বস্তু দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল অতি নগণ্য, যার ফলে বস্তু দুটির মধ্যে আকর্ষণ বলের কোনো প্রভাব বাস্তবে বোঝা যায় না। তাই পৃথিবীর ওপর থাকা প্রতিটি বস্তু আকর্ষণ করলেও তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে না। বোঝা গেল? তাহলে দুটো যে বস্তু যে পাশাপাশি আছি, আমি আর গাছ, আমাকে গাছ টানছে গাছ কামে টানছে, কিন্তু দুজনের মধ্যে কোনো ঠোকাঠুকি লাগছে না, এটাই হচ্ছে কারণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? গড় মান কত? দেখো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণের মান 981 সেমি পার সেকেন্ড বা 9.8 মিটার পার সেকেন্ড। মনে রাখবে 9.8 মিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে একক। এবার হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পদার্থের প্রকৃতি। তো পদার্থ কি? যা ভর তথা ওজন আছে, আয়তন আছে, ইন্দ্রিয় গ্রাহ্য মানে স্পর্শ করা যায়, তাই হলো পদার্থ। পদার্থের কয়টি অবস্থা? পদার্থ হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। বর্তমানে আরেকটা অবস্থা বের হয়েছে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। তাহলে বর্তমানে পদার্থ হচ্ছে 4টে অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা। পদার্থের ধর্মকে কয়ভাবে ভাগ করেছে? কি? পদার্থের ধর্ম হচ্ছে 2 প্রকার: ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। বাকি কোশ্চেন দেখো, পদার্থের দুটি ভৌত ধর্ম উল্লেখ। ভৌত ধর্ম যে বর্ণ, গন্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মানে বাহ্যিক যে সমস্ত ধর্ম সেগুলো হচ্ছে ভৌত ধর্ম। ঝাঝালো গন্ধযুক্ত গ্যাসের নাম কি? এটা NH3 মানে অ্যামোনিয়া। তাহলে ঝাঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড, H2SO4। এটার সংখ্যা হচ্ছে H2
SO পচা ডিম যেমন গন্ধ হয় তেমন হয়েছে গন্ধ। লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতু টুকরো যোগ করলে কী উৎপন্ন হবে? এটা যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি যুক্ত করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়? সেটা হচ্ছে জিঙ্ক ধাতু যুক্ত করলে। জলে অদ্রব্য একটি পদার্থের নাম লিখো। জলে অদ্রব্য সালফার, জলে কিন্তু মিশে না, সালফার। তারপর দেখো বাদামি বর্ণের গ্যাসের নাম কি? বাদামি বর্ণের গ্যাসের নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই যে চিপসের প্যাকেট না, চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ঢোকানো থাকে, তার জন্য সেখানে ভিতরে যে সমস্ত চিপসগুলো সেগুলো মুচমুচে থাকে। ম্যাগনেসিয়াম তারকে উত্তপ্ত হলে কি উৎপন্ন হয়? তো ম্যাগনেসিয়াম তারকে যদি উত্তপ্ত করা যায় সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ধাতুকল্প কাকে বলবো? যে মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম আছে তাদেরকে বলে ধাতুকল্প। যেমন আর্সেনিক, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। আয়োডিন এটা ধাতু কল্প হবে না, এটা হচ্ছে ব্রোমিন, আর্সেনিক, জার্মেনিয়াম ইত্যাদি হচ্ছে ধাতু কল্প। তাপের সুপরিবাহী অধাতুর নাম। তাপের সুপরিবাহী অধাতু, দেখো অধাতু সাধারণত তাপ পরিবহন করে না, কিন্তু তাপের সুপরিবাহী অধাতুর নাম হচ্ছে হিরে এবং গ্রাফাইট। হিরে এবং গ্রাফাইট হচ্ছে তাপের সুপরিবাহী। মনে রাখবে যে আমাদের লিখি যে উল পেন্সিল, সেটা হচ্ছে গ্রাফাইট। 13 নম্বর কোশ্চেন হচ্ছে পিভিসি প্রোনাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। পিভিসি প্রোনাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা যে পলিথিন, প্লাস্টিক বোতল এইসব তৈরি করতে কাজে লাগে। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দুটি ধাতুর নাম বলুন। তো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দুটি ধাতু হচ্ছে গ্যালিয়াম আর সিজিয়াম। এই দুটি ধাতু গলনাঙ্ক উচ্চ। তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাপের সুপরিবাহী, তাপ বহন করে কিন্তু বিদ্যুৎ বহন করে না, এমন একটা পদার্থের নাম হচ্ছে ডায়মন্ড। মনে রাখবে হিরে হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য। নরম ও পিচ্ছিল অধাতুর নাম লেখো। এটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে নরম এবং পিচ্ছিল অধাতু। বৈদ্যুতিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয়। পাহাড় নদীতে বিদ্যুৎ তৈরি হয়, সেখানে গ্রাফাইট ব্যবহার করা হয়। তাপ ও তড়িতে, এখানে ভাগ না, এখানে আবার তাপ হবে, হ্যাঁ মনে রাখবে। তাপ ও তড়িতে সুপরিবাহী একটি অধাতুর নাম, এটা হচ্ছে গ্রাফাইট। তাপ ও তড়িতে সুপরিবাহী একটা অধাতু হয়েছে গ্রাফাইট। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তবে আমরা এই ক্লাসটি কন্টিনিউ করব, নচেত নয়। তাই তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে তোমাদের ক্লাসটি কেমন লাগছে, এই ক্লাসকে আমরা কন্টিনিউ করবো না করবো না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।